ওয়েলকাম, সবাইকে স্বাগত। ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিওগ্রাফির ইস্ট ফ্লোয়িং রিভার বা পূর্ববাহিনী নদী। পূর্ববাহিনী নদী বলতে কোনগুলো? মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেনিনসুলার রিভার গুলোকে আমরা বলছি। তাহলে আমরা যদি স্টপ করে স্লাইডের ছবিটা দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, এই হচ্ছে আমাদের পূর্ববাহিনী নদী। যদি এখানে আমরা বলি, ধরো এইটা হচ্ছে আমাদের সেকশন, এইটা হচ্ছে আমাদের ধরো পেনিনসুলার এরিয়া। পেনিনসুলার এরিয়া বলতে আমরা উপদ্বীপীয় নদ নদীর কথা বলছি। তাহলে এই দিকটা কি আছে আমাদের? এদিকটা রয়েছে হচ্ছে বে অফ বেঙ্গল, এদিকটা রয়েছে আমাদের অ্যারাবিয়ান সি, আর লোয়ার পার্টে আমাদের ইন্ডিয়ান ওশান। তো এই পূর্ববাহিনী নদীগুলোর কথা যদি আমরা বলি, তাহলে পূর্ববাহিনী নদীগুলোতে আমরা কি বলতে পারবো? ফার্স্টে আমরা পূর্ববাহিনী নদীগুলোতে দেখতে পারবো যে এই অঞ্চলে মহানদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, আর নিচের পার্টটা হচ্ছে কাবেরী। এই নদী, তাহলে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী চারটে মেন ইস্ট ফ্লোয়িং রিভার বা পূর্ববাহিনী নদী। সবকটা গিয়ে কোথায় পড়েছে? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি? পেনিনসুলার রিভার। পেনিনসুলা মানে কি? পেনিনসুলার বাংলা হচ্ছে উপদ্বীপ। আমরা ইংলিশে কি বলতে পারি? পেনিনসুলা। তাহলে পেনিনসুলার বাংলা কি বললাম? পেনিনসুলার বাংলা হচ্ছে উপদ্বীপ বা উপদ্বীপীয় নদ নদী। এবার আমরা এটাকে যদি বলি কি বলবো? দেখো, তিন দিকে জল, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, আর মাঝখানে স্থল। তাহলে তিন দিকে জল আর মাঝখানে একটা স্থলভাগ, মানে আমরা বলতে পারি আ ল্যান্ড মাস উইচ ইজ সারাউন্ডেড বাই ওয়াটার বডিজ অন ইটস থ্রি সাইড ইজ নোন অ্যাজ পেনিনসুলা বা উপদ্বীপ। এবং স্টার নদ নদীগুলো নিয়ে আলোচনা করছি। এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মেন চারটি ইস্ট ফ্লোয়িং রিভার। নেক্সট, এবার মহানদীর দৈর্ঘ্য দেখো। মহানদীর দৈর্ঘ্য হচ্ছে কত? 858 কিলোমিটার। মহানদীর লেন্থ কত? 858 কিলোমিটার। টোটাল লেন্থ অফ মহানদী 858 কিলোমিটার। তাহলে মহানদীর অরিজিন কত? ছত্তিশগড়ের দণ্ডকারণ্য থেকে উৎপত্তি লাভ করেছে। দণ্ডকারণ্য একটা অভয়ারণ্য, সেখান থেকে উৎপত্তি লাভ করেছে। যদি বলে কোন ডিস্ট্রিক্ট, তাহলে আমরা বলবো ছত্তিশগড়ের দণ্ডকারণ্য হচ্ছে রায়পুর ডিস্ট্রিক্ট, ছত্তিশগড়ের ক্যাপিটাল। রায়পুর ডিস্ট্রিক্ট থেকে উৎপত্তি লাভ করে উড়িষ্যার মধ্যে দিয়ে, মানে ছত্তিশগড়ে উৎপত্তি লাভ করেছে, ছত্তিশগড় থেকে ওড়িশার গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। হয়ে গেল। নেক্সট বলছে মহানদীর তীরে ছত্তিশগড়ের রাজধানী রায়পুর এবং উড়িষ্যার কটক শহর এই দুটি অবস্থিত। মানে আমরা বলতে পারি রায়পুর অ্যান্ড কটক ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ মহানদী রিভার। ভারতের দীর্ঘতম ড্যাম হীরাকুদ এই নদীর উপর গড়ে উঠেছে। লংগেস্ট ড্যাম, রিভার ড্যাম আমরা বলতে পারি। হীরাকুদের অ্যাকচুয়াল লেন্থ কত? 25.8 কিলোমিটার। হীরাকুদের অ্যাকচুয়াল লেন্থ 25.8 কিলোমিটার। কিন্তু মাথায় রেখো, নদীর ওপর শুধু রয়েছে কত? নদীর ওপর রয়েছে 4.8 কিলোমিটার। ওকে, নদীর ওপর রয়েছে 4.8 কিলোমিটার। টোটাল পাশের ক্যানেল গুলোকে নিয়ে টোটাল লেন্থ হচ্ছে 25.8 কিলোমিটার। এটা এই হীরাকুদটা, এটা উড়িষ্যার কোন জেলায় রয়েছে? উড়িষ্যার সম্বলপুর ডিস্ট্রিক্টে রয়েছে। তাহলে উড়িষ্যার সম্বলপুর ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হীরাকুদ ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে সম্বলপুর ডিস্ট্রিক্টে। মহানদীর উপনদী বলি ইব, মন্দ, হাসদেও, জং, ওং, শেওনাথ, তেল, এগুলো হচ্ছে এর ট্রিবিউটারি। এই যে মহানদী যখন পড়েছে, মহানদী যখন নদীতে পড়েছে, যেখানে পড়েছে যখন মহানদী বঙ্গোপসাগরে, এখানে একটা বদ্বীপ গঠন করেছে। তাহলে এই মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রত্যেকটা নদী যখন পড়েছে বঙ্গোপসাগরে, প্রত্যেকটা নদী কি গঠন করেছে? বদ্বীপ গঠন করেছে। প্রত্যেকটা নদী বদ্বীপ মানে ডেল্টা ফর্ম করেছে। আমরা ইস্ট ফ্লোয়িং রিভার যেটা বলছি, তাহলে ইস্ট ফ্লোয়িং রিভার কি আমরা কি বলতে পারবো? ইস্ট ফ্লোয়িং রিভার হচ্ছে ডেল্টা ফর্মিং রিভার। ডেল্টা ফর্ম করেছে, ডেল্টা ফর্মিং রিভার, দ্যাট ইজ ইস্ট ফ্লোয়িং রিভার মানেই হচ্ছে ডেল্টা ফর্মিং রিভার বা বদ্বীপ গঠনকারী নদী। ওকে, এটা মাথায় রাখবো। নেক্সট, পরবর্তী স্লাইডে যাব আমরা। তাহলে মহানদীর বেসিক পার্ট বললাম। মহানদীকে উড়িষ্যার লাইফ লাইনও বলা হয়, উড়িষ্যার প্রধান নদী হিসেবে কনসিডার করা হয়, উড়িষ্যার লাইফ লাইন হিসেবেও বলা হয়ে থাকে। নেক্সট, নেক্সট আমাদের দ্বিতীয় নদী হচ্ছে গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। মানে পেনিনসুলার রিভারের মধ্যে, আমরা যে পেনিনসুলার রিভার গুলো দেখলাম, এই যে পেনিনসুলার রিভার, এই এর মধ্যে গোদাবরী দেখো সব থেকে বড় নদী, সব থেকে বড়। গোদাবরীর লেন্থ যদি বলি আমরা কত? গোদাবরীর লেন্থ হচ্ছে
1465 কিলোমিটার, 1465 কিলোমিটার। এখানে যদি আমরা মনে করি একটা এক্সট্রা ইনফরমেশন আমরা মহানদীতে অ্যাড করতে পারি, যে মহানদী মোট নদী অববাহিকা কত বর্গ কিলোমিটার জুড়ে, 1.4 লাখ স্কোয়ার কিলোমিটার। তো মহানদীর যদি একটা পয়েন্ট অ্যাড করে নিই মহানদীতে এসে, সেটা হচ্ছে মহানদীর নদী অববাহিকা কত, আমরা বলতে পারি 1.4 লাখ স্কোয়ার কিলোমিটার। দ্যাট ইজ আমরা এখানে কি বলবো, যে রিভার বেসিন কার, মহানদীর রিভার বেসিন 1.4 লাখ স্কোয়ার কিলোমিটার। নেক্সট, গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, মানে লংগেস্ট রিভার ইন পেনিনসুলার ইন্ডিয়া। পেনিনসুলার ইন্ডিয়া বললেও গোদাবরী দীর্ঘতম নদী, দক্ষিণ ভারত বললেও দীর্ঘতম নদী, আর পূর্ববাহিনী নদীগুলো বললো, ইস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে গোদাবরী দীর্ঘতম নদী। ওকে, তো গোদাবরী মহারাষ্ট্রের নাসিকের কাছে, মহারাষ্ট্রের নাসিক শহরের কাছে ত্রিম্বক মালভূমি থেকে নির্গত হয়েছে। মহারাষ্ট্র নাসিক শহরের ত্রিম্বক মালভূমি থেকে নির্গত হয়ে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, যা 4টে স্টেট আর একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে দিয়ে গোদাবরী প্রবাহিত হয়েছে। আর গোদাবরী যদি আমরা বলি নদী অববাহিকা, তাহলে গোদাবরী নদীর নদী অববাহিকা হচ্ছে প্রায় 3 লক্ষ বর্গ কিলোমিটার, 3 লাখ স্কোয়ার কিলোমিটার। খেয়াল রেখো, পলি সঞ্চয় করে মহানদী বিস্তীর্ণ বদ্বীপ সৃষ্টি করেছে। এই গোদাবরী মোহনায় গোদাবরী বিস্তীর্ণ বদ্বীপ সৃষ্টি করেছে, ডেল্টা ফর্ম করেছে। এবার গোদাবরীর ক্ষেত্রে যদি বলি, দেখো গোদাবরী নদীটা এরকম আসছে, এই জায়গাটা হচ্ছে গোদাবরীর একটা, এই অঞ্চলে এসে গোদাবরী এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে গোদাবরী এসে, ঠিক আছে। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে রাজামন্দ্রি। এই জায়গাটার নাম কি, রাজামন্দ্রি। অন্ধ্রপ্রদেশের একটা শহর রাজামন্দ্রি, যেখানে তামাক গবেষণা কেন্দ্র রয়েছে বা টোবাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। এই রাজামন্দ্রি থেকে এই গোদাবরী নদী দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে গৌতমী গোদাবরী, একটা হচ্ছে বশিষ্ঠ গোদাবরী। দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে কোথায় পড়েছে, বঙ্গোপসাগরে পড়েছে, এবং এখানে বিস্তীর্ণ বদ্বীপ বা ডেল্টা ফর্ম করেছে। নেক্সট, পলি সঞ্চয় করে যে বদ্বীপ গঠন করেছে আমরা দেখলাম। গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বলা হয়, গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বলা হয়। গঙ্গা অফ দ্য সাউথ বলবো না, কিন্তু দক্ষিণ গঙ্গা বলবো। যে অনেকে দক্ষিণ গঙ্গা বাংলা বা হিন্দি ওয়ার্ড, এটাকে আমি কনভার্ট করে গঙ্গা অফ দ্য সাউথ করবো। গঙ্গা অফ দ্য সাউথ করলে কাবেরী হয়ে যাবে, কিন্তু গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বলা হয়। বা এর গোদাবরীকে আর একটা নামেও ডাকা হয়, দ্যাট ইজ বৃদ্ধ গঙ্গা। ঠিক আছে, বৃদ্ধ গঙ্গা, বা আমরা এটাকে ইংলিশে বলতে পারি, দ্যাট ইজ বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে। ঠিক আছে, দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন নদী হিসেবে বলা হয়। নেক্সট, শ্রীরামসাগর ড্যাম গোদাবরী নদীর উপর অবস্থিত। তাহলে গোদাবরীর উপর উল্লেখযোগ্য ড্যাম কি, শ্রীরামসাগর ড্যাম। কোথায় রয়েছে, তেলেঙ্গানা। তাহলে এই ড্যামটা কোথায় দেখতে পাওয়া যায়, তেলেঙ্গানা। তেলেঙ্গানা কোথায়, নিজামাবাদ ডিস্ট্রিক্ট। যদি চাও এটা মনে রাখতে পারো, তেলেঙ্গানার নিজামাবাদ ডিস্ট্রিক্ট এই জেলায় দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট, আর আমরা জানি কি, অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে। কবে গঠিত হয়েছে, 2 জুন 2014 অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে, 4 জুন 2014। গোদাবরীর উপনদী, উপনদীর মধ্যে দেখো বাম তীর আর গোদাবরীর ডান তীরের উপনদী আমরা করে নিয়েছি। বাম তীরে কি, প্রংহিতা, ইন্দ্রাবতী, শবরী। ডান তীরে কি, মঞ্জিরা, ডারনা, প্রভারা। তাহলে বাম তীর আর ডান তীর আমাদের কাছে ক্লিয়ার। এবার এই যে প্রংহিতা বলছে, প্রংহিতা হলো পেনগঙ্গা, ওয়ার্ধা আর বেন গঙ্গার 3টে মিলিত স্রোত, এটা হচ্ছে প্রংহিতা। এটা হচ্ছে অন্যতম প্রধান নদী গোদাবরীর কিন্তু। ওকে, নেক্সট, নাসিক ও রাজামন্দ্রি। নাসিক কোথায়, নাসিক হচ্ছে মহারাষ্ট্রের একটা শহর। রাজামন্দ্রি, যেটা আমরা বললাম কি, রাজামন্দ্রি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে তামাক গবেষণা কেন্দ্র বা টোবাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। এই দুটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। তাহলে এই জায়গা দুটো আমাদেরকে ক্লিয়ার, এই পয়েন্ট দুটো বললাম, একটু খেয়াল রাখবো এখানে। নেক্সট, পরবর্তী, কৃষ্ণা নদী। দেখো কৃষ্ণা নদী যদি বলি, কৃষ্ণার দৈর্ঘ্য গোদাবরীর থেকে 65 কিলোমিটার কম, দ্যাট ইজ 1400 কিলোমিটার গোদাবরীর দৈর্ঘ্য। এই কৃষ্ণার দৈর্ঘ্য। কৃষ্ণা অরিজিন মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর বা মহাবালেশ্বরম থেকে এর উৎপত্তি। এটা উৎপত্তি হয়ে আগেরটার মতোই, খালি পন্ডিচেরি বা পুদুচেরির মধ্যে ইনভলভ হয়নি, সেম আছে। মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে
বিস্তীর্ণ বদ্বীপ বঙ্গোপসাগরে পড়েছে এবং বদ্বীপ গঠন করেছে। কৃষ্ণা নদী গোদাবরীর পর দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, 1400 কিলোমিটার। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীতে আমরা দেখলাম 1465 গোদাবরী, তাহলে দ্বিতীয় দীর্ঘতম কে? কৃষ্ণা, দ্যাট ইজ 1400 কিলোমিটার। গোদাবরী আর কৃষ্ণার যদি ছবিটা আমরা দেখি তাহলে একটু বুঝতে পারবো যে গোদাবরী আর কৃষ্ণার ছবিটা দেখো প্রায় প্যারালাল, অলমোস্ট প্যারালাল, একে অপরের সমান্তরাল লেগে আছে। তাই গোদাবরী আর কৃষ্ণাকে কি বলি? গোদাবরী আর কৃষ্ণাকে আমরা বলে থাকি যমজ নদী। তাহলে গোদাবরী আর কৃষ্ণাকে বলে থাকি কি? কৃষ্ণা, কৃষ্ণা আর গোদাবরী। কৃষ্ণা আর গোদাবরী এই দুটোকে আমরা কি বলি? দ্যাট ইজ টুইন রিভার, TWIN। টুইন রিভার মানে হচ্ছে যমজ নদী বলা হয়, ঠিক আছে, যমজ নদী। নেক্সট, এবার আমাদের কি বলছে? কৃষ্ণার উপনদীগুলো হলো কয়না, শিনা, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি, বেদবতী, এগুলো হচ্ছে প্রধান উপনদী। যেমন কয়না মহারাষ্ট্রের একটা নদী, মহারাষ্ট্রের কয়না নদীর ওপর কয়নানগর অঞ্চলে একটা ড্যাম রয়েছে। যে ড্যাম বা বাঁধের নাম কি? কয়নানগর ড্যাম। 1967 সালে ভূমিকম্পের ফলে এই ড্যাম ভেঙে গেছিল, কয়নানগর ড্যাম ভেঙে গেছিল। ওকে, এখানে তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা দুটো নদীর মিলিত রূপ, তুঙ্গ আর ভদ্রা। আর দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রাকে কি নামে ডাকা হয়? দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রাকে বলা হয় পম্পা। মাথায় রেখো, দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রাকে কি বলা হচ্ছে? পম্পা বলা হচ্ছে। ওকে, দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রাকে বলা হচ্ছে পম্পা। আর এই তুঙ্গভদ্রা যে পম্পা বলছি, তুঙ্গভদ্রা বা পম্পা নদীর তীরেই ঐতিহাসিক একটা শহর, ইতিহাসে আমরা পড়েছি হাম্পি, পাতাপি চালুক্য হাম্পি। এই পম্পা বা তুঙ্গভদ্রা নদীর তীরেই কিন্তু হাম্পি শহরটা কিন্তু অবস্থিত, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি তুঙ্গভদ্রা নদীর তীরে কোন শহর রয়েছে? তাহলে আমরা সিম্পলি বলে দেবো যে হাম্পি শহর রয়েছে, হাম্পি, ইতিহাসের হাম্পি শহর। এখানে দেখতে পাচ্ছি মুসি। মুসি কি? মুসির কথা যদি আমরা বলি, মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত। তাহলে কখনো যদি জিজ্ঞেস করে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত, আমরা বলবো কি হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। ওকে, নেক্সট পরবর্তী ক্ষেত্রে যাব। তুঙ্গভদ্রা নদীটি তুঙ্গভদ্রা নদীর মিলিত প্রবাহ, যেটা মাত্র আমরা বললাম। কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর ড্যাম, শ্রী সালেম ড্যাম, আলমাট্টি ড্যাম, এই তিনটে ড্যাম গড়ে উঠেছে। পরীক্ষায় নাগার্জুন সাগরটা কিন্তু বেশি আসে। নেক্সট, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া শহরটি কিন্তু কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। খেয়াল রাখবো এই পয়েন্টটা। ওকে, নেক্সট পরবর্তীতে যাব, দ্যাট ইজ কাবেরী। কাবেরী নদীর দৈর্ঘ্য কত? কাবেরী নদীর দৈর্ঘ্য হচ্ছে 800 কিলোমিটার। অনেক জায়গায় আমরা এটাকে 799 পেয়ে থাকি, 805 পেয়ে থাকি, আমরা 800 কনসিডার করবো এটাকে। ওকে, কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতমালার তালাকাবেরী থেকে উৎপন্ন হয়েছে। পশ্চিমঘাট পর্বতমালা তালাকাবেরী, এটা কোন রাজ্য? দ্যাট ইজ কর্ণাটকা। কর্ণাটকা রাজ্যে তালাকাবেরী থেকে উৎপন্ন হয়েছে। যদি এখানে বলা হয় যে কোন পর্বতমালা বা মাউন্টেন রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে, তাহলে আমরা বলবো ব্রহ্মগিরি মাউন্টেন রেঞ্জ। কোন মাউন্টেন রেঞ্জ? ব্রহ্মগিরি মাউন্টেন রেঞ্জ। ব্রহ্মগিরি মাউন্টেন রেঞ্জ বা ব্রহ্মগিরি পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। নদীটি কোথা কোথা দিয়ে গেছে? কর্ণাটকের মধ্যে দিয়ে, তামিলনাড়ুর মধ্যে দিয়ে গেছে। এবং এই নদীটা নিয়ে কর্ণাটক আর তামিলনাড়ুর মধ্যে দিয়ে বহুদিনের ডিসপিউট, স্বাধীনতার পরবর্তীকালে সময় থেকে ডিসপিউট, কে কতটা জল পাবে। অবশেষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কর্ণাটক 60% জল ইউজ করবে এবং তামিলনাড়ুকে 40% জল রিলিজ করে দিতে হবে। দীর্ঘদিন ধরে এই নদীর জলবন্টনকে কেন্দ্র করে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলছে। এই নদীর অববাহিকা, কর্ণাটক অববাহিকা যদি বলে, নদীটা গেছে দুটো রাজ্যের মধ্যে দিয়ে, কিন্তু অববাহিকা বা রিভার বেসিন যদি বলে, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরির মধ্যে দিয়ে বিস্তৃত। নেক্সট কি বলছে? শিব সমুদ্রম নামক জলপ্রপাতটা কাবেরী নদীর উপর অবস্থিত। এটা পরীক্ষার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? মাথায় রাখবো। নেক্সট, কাবেরীর উপনদীগুলির মধ্যে যদি আমরা বলি কি কি? হেমাবতী, শিমশা, অমরাবতী, কাবানী, লোকপাবানী, ভবানী, এরা কিন্তু উল্লেখযোগ্য। কাবেরী তামিলনাড়ুতে বৃহৎ একটি বদ্বীপ সৃষ্টি করেছে, ঠিক আছে, ডেল্টা ফর্ম করেছে। মেত্তুর ড্যাম এই নদীর উপর অবস্থিত। মেত্তুর ড্যাম, যেটা আমরা জানি পরীক্ষায় খুব দেয়। মেত্তুর ড্যাম ছাড়াও আরো একটা ড্যাম এখানে রয়েছে, তো এই ড্যামের নাম কি আমি লিখে দিচ্ছি, কৃষ্ণ রাজ
সাগর ড্যাম, তাহলে কৃষ্ণরাজ সাগর ড্যাম কোন নদী? কাবেরী। এবার কৃষ্ণ দেখেন অনেকে কৃষ্ণা নদীর উপর করে দেয়, সেটা কিন্তু একটু খেয়াল রাখবে। নেক্সট, তিরুচিরাপল্লী, যার বর্তমান নাম হচ্ছে ত্রিচিনপল্লী। ত্রিচিনপল্লী শহরটা কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। এবং কাবেরীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী হিসেবে বলা হয়। এবং এই কাবেরীকে আর একটা নামেও কিন্তু ডাকা হয়ে থাকে, যেটা আমরা এখানে লিখবো। তাহলে কাবেরীকে কি বলা হয়? কাবেরীকে বলা হয় গঙ্গা অফ দ্য সাউথ। গঙ্গা অফ দ্য সাউথ, জলের পরিমাণের দিক থেকে কাবেরীকে বলা হয়ে থাকে গঙ্গা অফ দ্য সাউথ। দক্ষিণ ভারতে চাষের জন্য কাবেরী নদীর যখন জল আসে, তখন সাধারণ চাষিরা সেখানে জলকে প্রণাম করে, পুজো করে, মানে ওদের কাছে এতটাই হলি রিভার হিসেবে কনসিডার করা হয়। তো দক্ষিণ ভারতের প্রধান নদীগুলোর মধ্যে গোদাবরী আর কাবেরী। গোদাবরীকে আমরা বৃদ্ধগঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলছি, আর কাবেরীকে গঙ্গা অফ দ্য সাউথ বলছি। বৃদ্ধগঙ্গা, দক্ষিণ গঙ্গাকে ট্রান্সলেট করবো না, দক্ষিণ গঙ্গা মানে গঙ্গা অফ দ্য সাউথ ভাবে যাবো না। তো গঙ্গা অফ দ্য সাউথ বললে কাবেরী, দক্ষিণ গঙ্গা বললে বা দক্ষিণের গঙ্গা বললে আমরা বলবো হচ্ছে গোদাবরী। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার প্রত্যেকে মাথায় ঢুকেছে। তো এই যে ইস্ট ফ্লোয়িং রিভার গুলোর কথা আমরা বললাম, ইস্ট ফ্লোয়িং রিভার গুলোর ক্ষেত্রে আমরা মাথায় রাখবো এই চারটে প্রধান উপনদী আর চারটে উপনদী যেখানে গিয়ে পড়েছে। আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই প্রথমে যেমন দেখলাম যে প্রত্যেকটার ক্ষেত্রেই ডেল্টা বা বদ্বীপ গঠন হয়েছে, এবং চারটেই পড়েছে কোথায়? এই যে অঞ্চল বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর অঞ্চলে কিন্তু পড়েছে। ওকে, তাহলে এই জায়গাগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবো, যে এইখান থেকে আমাদের পেনিনসুলা রিভারে, ইস্ট ফ্লোয়িং রিভার থেকে প্রচুর কিন্তু কোশ্চেন দিয়ে থাকে। ওকে, তো সকলকে থ্যাংক ইউ। যেই পার্টটা আমরা করলাম এখান থেকে পেনিনসুলা রিভারে ইস্ট ফ্লোয়িং পার্ট করলাম, এটা আমরা অলরেডি হিমালয়ান রিভারের পার্ট করে নিয়েছি। ইস্ট ফ্লোয়িং রিভারের পর পরবর্তী কোনো ক্লাসে আমরা ডেফিনেটলি ওয়েস্ট ফ্লোয়িং রিভারের পার্ট করব। এবং এই যে ক্লাসগুলো দেখছো, এই ক্লাসগুলো তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। এবং তোমরা এই ক্লাসের ভিডিওস থেকে শুরু করে ইউটিউবে যেটা দেখছো, এগুলো তোমরা অ্যাপসেও পেয়ে যাবে। এবং এই ক্লাসের সমস্ত যাবতীয় নোটস, পিডিএফ বা পুরো জিওগ্রাফি এসএলএসটি সিলেবাসের নোটস তোমরা অ্যাপস থেকে ডাউনলোড করে নিতে পারো। নিচে আমাদের অ্যাপস দেওয়া আছে, দেখবে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে যে উড়ান পাঠশালার অ্যাপস, ওখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিও। এবং যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা আমাদের যে টোল ফ্রি নাম্বার নিচে দেখতে পাচ্ছ, সেই টোল ফ্রি নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারো। এখান থেকে তুমি হেল্প বা গাইডলাইন্স পেয়ে যাবে। টিল দেন সকলকে ভালো থেকো অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংক ইউ সকলকে।